জলহীন কান্না। হ্যাঁ কল্পনা, জানো না কাঁদলে পরে ভিউজ বেশি হয়, সিম্পিতি পাওয়া যায়? তাহলে কি ভেবেছ আমরা অজ্ঞ না মূর্খ? কেন? যদি চোখে জল নাই আসে, মনের থেকে দুঃখ নাই পেয়ে থাকো, একটু পেঁয়াজ ঘষে গ্লিসারিন লাগিয়ে নয় কাঁদতে। রিলস করতে গেলে তো আমরা কান্নাকাটি করি, তাই না? করতে এমন করে কাঁদলে কেন যে তোমার কান্না দেখার পর কারোর বুকটা আহাকার হয়ে উঠলো না, উফ আউচ হলো না? মিথ্যে এরকম টাইটেল দিয়ে ভিডিও কেন করলে? কান্না পাচ্ছিল, বুক ফেটে যাচ্ছিল বলছিলে। বুক ফেটে গেলে বললে হবে না, বুক ফাটাটা দেখাতে লাগবে। ঠিক যেমনি তুমি কেঁদেছিলে যখন কাশ্মীরের ব্যাপারটা হয়েছিল, ওইভাবে কাঁদতে। যদি জল নাই আসে একটু পেঁয়াজ ঘষে চোখে লাগিয়ে দিতে। তুমি তো এসব করতে পারো না বলে হেরে যাও। হাট, দেখো যেটা দেখাওনি সেটা নিয়ে বলবে না। আহাকার করে তোমার বর তো কাঁদবেই। তুই আহাকার শব্দটা না লিখলেও পারতে। আর আহাকার যদি হয়ে থাকে তাহলে আহাকারটা দেখাতে ছিলে ক্যামেরাতে। না না, বরের কান্না, বরের বডি না, সরি শ্বশুরমশাইয়ের ডেড বডি না, বা বরের কান্না না, তুমি নিজে কাঁদতেছিলে। বুঝলে? সোশ্যাল মিডিয়াতে থাকতে হলে না সোশ্যাল মিডিয়ার কিছু কিছু জিনিস ধরে রাখতে হয়। বড় ইউটিউবার হলে ধরতে জানতে হয়। সবসময় ঝিমিয়ে ঝিমিয়ে ভিডিও করলে না চলে না। বোঝাতে পারলাম? বোধ হয়। কল্পনা বেরিয়ে চলে আসলো। এমা, বাসি ভিডিও এখন দিতে শুরু করে দিল কেন? বাসি ভিডিও তো শ্রাদ্ধের পর দিতে পারতো, এখন দিল কেন? এ মা, কল্পনারও টাকার লোভ আছে তাই না? আচ্ছা, কল্পনা কি ভিডিও করলো খোঁচা দেওয়ার জন্য? না, কিছু পয়েন্ট ক্লিয়ার করার জন্য। যেমন কম্বলের পয়েন্ট, যেটা অলরেডি আমি বলেছিলাম সেটা। তারপর ক্যামেরা ধরার অ্যাঙ্গেল, এটা নিয়ে কথা উঠে সেটা। তার থেকেও বড় কথা, তার থেকেও বড় কথা, শাশুড়ি তুমি কার? তুমি কেন ভাত খাও? কার হাতে খাও? জ্বলছে জ্বলছে। 13 দিন পর কেন ভিডিও দিল না? 13 দিনের ভিডিও কল্পনাকে রিকোয়েস্ট করা হয়েছে, তুমি 13 দিনের কোনো ভিডিও ছাড়তে পারবে না, রেখে দাও ভিডিওগুলি প্রাইভেট করে। কেন এই ধরনের রিকোয়েস্ট শুধু কল্পনার বেলায় কেন? আপনারা শুধু বড় ব্লগারকেই পা ধরেন। জানেন, আমিও চাই বড় ব্লগারের পা ধরে থাকতে, কিন্তু মিডিয়া মানে অনেস্টি, মিডিয়া মানে সততা, মিডিয়া মানে ঘাড় কাত করে ভিডিও করা না। মিডিয়া মানে শীত দ্বারা সোজা করে। প্রিয়া আমার শত্রু কোনো দিন ছিল না। প্রিয়াকে আমি যথেষ্ট লাইক করি, এটা প্রিয়াও জানে, এখনও তো লাগবে না, যথেষ্ট লাইক করি। কিন্তু যেটা আমি দেখব সেটা আমি বলবই। কাজ করেছে প্রিয়া, তাই না? নিজের ফ্ল্যাটের জিনিস এনেছে, গুছিয়েছে, ধুয়েছে। উফ, তুমি কত কর্মঠ, তুমি কত কর্মঠ। 4 দিনের মাত্র ছিল বাড়িতে, বাকি দিন তো হসপিটালে ছিল। তাহলে কাজটাও কার জন্য করেছিল? নিজের ফ্ল্যাটের জিনিস গোছানোটা যদি কাজ করা হয় সেটাকে ব্যক্তিগত কাজ বলা হয়। শ্বশুর যদিও আমাদের ব্যক্তিগত মানুষ, মানে আমাদের পার্সোনাল, তাই না, ফ্যামিলি মেম্বার, সেখানে তার জন্য করাটাও পাবলিকের চোখে একটা কোথাও না কোথাও সিম্প্যাথি গ্রো করার মানে হয় না, তাই না? ভিডিওটা একটু স্কিপ করবে না। যদি লাইক করো, যদি শেয়ার করো, আমি খুশি হব। তার থেকে বেশি খুশি হব সাবস্ক্রাইব তুমি করো, এবং যদি তোমার নিজের নিকট কেউ থাকে তাদেরকে সাবস্ক্রাইব করাও। তাহলে বোধ হয় মনে হবে যে আমার সততার পুরস্কার আমি পেয়েছি। নাহলে মনে হয় ধুর কেন করলাম। বড় ব্লগারের ফরে হয়ে 1000টা ভিডিও নামালে হয়তো আমি ভিউজটা বেশি পেতাম, জিততে পারতাম। যদিও দিনের শেষে আয়না থেকে মুখটা দেখলে পরে মনে হতো, আহা প্যাশনে দেপি, তুইও তো বিক্রি হয়ে গেলি, ঠিক না? চলো। এই বুড়ি, কাজল পড়েছিস কেন? কাজল করে রাখবো তোমায়, রাখবো তোমার না না না, বলবো আমি শুনবে তুমি, আর না সবাই শুনবে। বলবো আমি শুনবে তুমি, পয়েন্টগুলি যেন মিস না করো, কাজল করে রাখবো তোমায় না 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 না। চলো, একদম পয়েন্ট মিস করবে না। পয়েন্টে পয়েন্টে কথা বললে জয়েন্টে জয়েন্টে তো ব্যথা হবে।
চলে এলাম। কল্পনা কালকে ভিডিও দিয়েছে, হ্যাঁ কালকে কল্পনা ভিডিওটা দেখলাম, তখন অনেক রাত্রে হয়ে গেছে, ভেবেছিলাম কল্পনার ভিডিওটা দেওয়ার পর একটা ভিডিও করব, কিন্তু আমি রাত্রে ভিডিও করিনি। কল্পনার ভিডিও দিয়েছে, কল্পনার ভিডিওতে অবশ্যই সে ক্ল্যারিফিকেশন দিয়েছে, না 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 দিয়েছে কি ব্যাপার, যেটা নিয়ে প্রচুর কথা উঠেছিল, ওই কম্বল চাওয়া নিয়ে, যেখানে প্রচুর নেগেটিভ কমেন্ট। তুমি কেন একটা আর্মির চাকরি করা ছেলে কি তার বাবাকে একটা কম্বল দিতে পারে না? কম্বলই আমাদের সম্বল। হ্যাঁ, তো এটার উত্তরটা দিয়েছে যে ক্ল্যারিফিকেশনে, যে কম্বলটা, এটা আমিও বলেছিলাম আমার ভিডিওতে, যে কম্বলটা নিয়েছে কিন্তু এয়ার বেডটা দিয়েছে। গরমের মধ্যে একটা কম্বলে, যে মানুষটার শরীরে অলরেডি ঘামাচি হয়ে গেছে, যে ঘামাচির জন্য ঘামাচির পাউডার দেওয়া হচ্ছে, তাকে আমি এটা কম্বলের মধ্যে শোবো কেন? আমি এটা কম্বলের মধ্যে কাঁথা দিয়ে, কম্বলের মধ্যে কাপড় পেতে শোবো কেন? আমাদের বাংলার ঘরে ঘরে কাঁথা থাকে, কাঁথাগুলি বেশ সফট হয়। তো তাছাড়া যখন এয়ারবেড তো কল্পনার ঘরে থাকতেই কেনা হয়েছিল, এয়ারবেড একটা অসুস্থ রোগীর জন্যই কেনা হয়। কম্বল নিয়েছে, বিনিময়ে এয়ারবেড দিয়েছে, কিন্তু কম্বলটা চেয়ে পাঠিয়েছে সেটা নিয়ে কথা বলেছে। এয়ারবেডটা যে দিয়েছে সেটা নিয়ে কথা বলেনি। হ্যাঁ বলেছে, যখন এয়ারবোর্ডে এসেছে তখন বলেছিল, মিথ্যে কথা বলবো না, যে এটা দাদা ভাই দিয়েছে, এটা প্রিয়া বলেছে, এটা অস্বীকার না। কিন্তু পরে কম্বলটা চেয়ে পাঠিয়েছে, কারণ এবং কম্বলটা কেন চেয়ে পাঠিয়েছিল কল্পনাটা বলে দিয়েছে, যে ওদের এইখানে যেহেতু ওদের তো এখন 3টে জায়গা, তারা একটা জায়গায় তোর বর থাকে, সেখানে কিছু জিনিসপত্র নিশ্চয়ই আছে। আচ্ছা, কল্পনা থাকে আলাদা ফ্ল্যাটে বা বাড়িতে, একটা ফ্ল্যাট না, এটা একটা বাড়ির মতোই, মানে বাড়ির মতো না, বাড়িতেই একটা রুম ভাড়া, আর এখানে বাড়িতে, এখানে আসলে পরে একটা কম্বলই সবার হয়ে যায়, তাই সেই কম্বলটা ও চেয়ে পাঠিয়েছে। কালকে কিন্তু ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে, দেওয়া দরকার ছিল, কারণ প্রিয়া যেমন ক্লারিফিকেশন দেয় বা ক্লারিফিকেশন চাইলে পরে বলে দেয়। হ্যাঁ, তো আমরাও জানতে চেয়েছিলাম যে কল্পনা কীর্তনের সামনে গেছে কি যায়নি। দেখা গেল কল্পনার বর ওই লাইটিং সিস্টেমে অভির সাথে কাঁধে কাঁধ, হ্যাঁ দুটো ছেলে তো মারাত্মকভাবে ভালো, দুটো ছেলে মারাত্মকভাবে। কল্পনার বর একটু রাগী, একটু রুড, হ্যাঁ উনি আমাকেও বাজে কমেন্ট লিখেছেন, তো রাগী রুড কল্পনা ওনার হাজব্যান্ডকে যথেষ্ট ভয় পায়, এটা বোঝা যায়, এই টাইপের। আর অভি হচ্ছে সোবার, শান্ত, শিষ্ট, ভদ্র একটা ছেলে, ভদ্র ছেলে, সে সাথেও নাই পাছেও নাই, সে শুধু কর্মদক্ষতা দুজনেরই আছে, সে শুধু কাজ করতে ভালো, ভীষণ একটা ভালো ছেলে, ভালো মনের ছেলে। তাহলে কল্পনার বর ভালো মনের না? কল্পনার বর ভালো মন খারাপ মন পরের প্রশ্ন। প্রথম হচ্ছে প্রচন্ড রাগী, রুড, যেভাবে একটা মহিলাকে উনি লিখেছেন, তাও আমি ওনার স্ত্রীর এগেনস্টে কোনো ভিডিও করিনি, তারপর থেকে আমার যেটুকুন বোঝা হয়ে গেছে। তবে হ্যাঁ, বাবা মাকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। কালকে কল্পনা ওই ক্লারিফিকেশন দিল ওই বেড আর এটা নিয়ে। তারপর ওর ঘরে যে গেছে পরে যে ঘরে পিসো এরা এসেছেন, ওদের জন্য চা বিস্কুট করে দিল। কল্পনা খুব ধীরে 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 কাজ করে। তার থেকে বড় কথা, কীর্তনের সময় যে কল্পনা গেছিল না, কল্পনা কীর্তনের সময় কোনো কাজ সেরকম করতে দেখিনি, কারণ এর আগে খাবার টাওয়ার তো প্যাকড ফুড এসেছিল, আর বাকি কাজ তো অবশ্যই প্রিয়ার বাপের বাড়ির মা বোন ওরা এসেছিল, আর কল্পনা নিজের ঘরে রান্না বান্না, পিসিদেরকে দেখভাল, এগুলিই করছিল। কারণ মনের মিল তো নেই, এটা তো পারিবারিক মিল বলতে পারো, মনের মিল নেই। যখন আমি জানি মনের মিল নেই, তখন সেখানে ওই মিথ্যা সোসাইটিতে দেখার জন্য কোনো দরকার তো নেই, তাও তো ওরা দেখায়, সমাজে দেখায়। তারপর শ্বশুরের সামনে গিয়ে বসলো, শ্বশুর সামনে গিয়ে বাবা বাবা করে কেঁদেছে, ডেকেছে, শ্বশুর নাকি একটু নাড়াচাড়া দিয়ে উঠেছে। এটা মনের ব্যাপার হতে পারে, যে শ্বশুর হয়তো একটু এমনিতেই করেছে, ওর মনে হচ্ছে ওকে ওর ডাকে, কারণ ওনার কোনো সেন্স ছিল বলে আমার মনে হয়নি। ওনার সেন্স অনেক আগেই চলে গেছিল। হসপিটাল যখন বলেছে আপনি বডি টাচ করেন, বডি টাচ করলে পরে হয়তো উনি সাড়া দেবেন, তো বডি টাচ করলে পরে সাড়াটা দেয়, মানে ধরতে লাগে, মানে সেন্সেশনটা অনেকটা কমে গেছে। আমি ডাক্তার না, আমি কিন্তু প্রিয়াকে 3 মাস বলেছিলাম, যারা আমার পুরনো ভিডিও দেখেছেন, যে আসার পরে 3 মাসের মধ্যে নেট ফল তুমি পেয়ে যাবে। হ্যাঁ, কি ফল সেটা আমি বলিনি, দেখলেন তো 3 মাস লাগেনি, বলেছিলাম। আমি প্রিয়ার ফ্ল্যাটের ভিডিও দেখার পরেই, যেদিন প্রিয়া প্রথম ভিডিও করেছিল ফ্ল্যাটটা আমি ছেড়ে দেব, একবার না বহুবার বলেছিলাম 3টা মাস ওয়েট করো, যা হওয়ার 3টা মাসের মধ্যে। এই ব্যাপারগুলি না এরকমই হয়, 3 থেকে 6 মাসের মধ্যেই মোটামুটি আনসারটা পাওয়া যায়, যে ধীরে 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 নার্ভ আস্তে আস্তে কাজ করা ছেড়ে দেয়। তো সেখানে দাঁড়িয়ে কল্পনা দেখালো ওর ছেলেও ডাকছে দাদুকে, এটা খুব কষ্টের কথা, দাদু আর নাতির জায়গাটা। তবে কল্পনা কিন্তু কালকে কাঁদলো না। কল্পনা, তোমার ভিউজ জানি না আমি কদ্দূর হয়েছে, আমি দেখিনি, সকালে উঠে কাঁদতে লাগছিল। শ্বশুর বাবা বলে একটুখানি ক্যামেরাটা সামনে রেখে হাঁ হাঁ করে যদি কাঁদতে না দেখাতে পারো,
চোখের জল দেখাতে না পারো ভাই, তো ভিউজরা, তবে তো তোমার ভিউজ আপ হওয়ার চান্স নেই। কান্নাটা ভেতর থেকে আসুক না আসুক, পার্সোনালি কাঁদো না কাঁদো, পাবলিকলি দেখাতে লাগবে তোমার কষ্ট হচ্ছে। তারপর আরেকটা জিনিস যেটা কল্পনা পুরোপুরি ক্লিয়ার করে দিল, যে ক্লিয়ার করাটা অনেকটা দরকার ছিল, তাই না? একটার পর একটা যখন কল্পনা ওই জিনিসগুলি ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে ওর শাশুড়ি মা। ওর শাশুড়ি মা কখনো খারাপ হয় না, মা ভুল করতেই পারে, সন্তানের কাছে মাই থাকে, মাকে ফেলে দেওয়া যায় না। পারিবারিক এরকম সিস্টেমের মাঝে মাকে ছুঁড়ে ফেলে দিয়ে মার নামে, আমি প্রথম দিনও বলেছি, আগেও বলেছি, মাকে ছোট করে সন্তানরা কি বাঁচতে পারে? মা ভুল করেছে, ওই মার কথা আমি ধরবই না, ওই মাই হচ্ছে মূল কাণ্ডারি দুই বউর মায়ে ঝগড়া করার জন্য। তারপরেও কিন্তু কল্পনা তার শাশুড়ি মাকে ছুঁড়ে ফেলে দিতে পারেনি, কারণ খাবার দিয়েছে। ওই যে বললাম, হাজবেন্ডকে ভয় পায়, এবং শাশুড়ি মা বোধহয় মাছটা কিনে এনেছিল, তাই না? শাশুড়ি মাই বোধহয় মাছটা কিনে এনেছে, এবং শাশুড়ি মা কিন্তু ছেলের সাথেই খাবার খেয়েছে। এই জিনিসটা থেকে ভালো লাগলো যে এই সময়ে ওনার পাশে ওনার বড় ছেলে আছে। না, এখন ওরা কাজ তিনজনে একসাথেই করছে, এটাই নিয়ম। এই হবিষ্যির কাজটা দুই ছেলে আর মা একসাথে করবে। এখন দিদি তাহলে বলেন আপনি মাকে নিয়ে যেতে, সরি ডিয়ার, নিয়ে যেতে মাকে বলেন। মা যাবে না, কারণ মা সার্ভিস হোল্ডার। মার অহংকারের জায়গাটাই হচ্ছে মা চাকরি করে, হ্যাঁ, তারপরে পৈতৃক সম্পত্তি বোধহয় কিছু একটা মা পেয়েছে, সেখানটা দাঁড়িয়ে মার একটা পার্সোনালিটি আছে, মা ছুটে যেতে পারে, এমনিতে যাবে না। তবে এখানে বড় ছেলে আসাতে মারও একটা, ওদের কাছেই বড় ছেলে না একটা আস্থা সবার কাছে। এটা কিন্তু অভিও বলেছিল যখন প্রথমবার থ্যালাসেমিয়ার জন্য চেন্নাই গেছিল না, তখন বলেছিল আজকে আমি আমার দাদাভাইকে মিস করছি। আমাদের বাড়িতে কারোর অসুখ বিসুখ হলে কি করতে হবে কি করতে হবে না, যে গাইডেন্সটা এটা দাদাভাই দেয়। ভাই কিন্তু দাদার কথা বলেছিল, আমার মনে আছে যে আহারে এটাকে বোধহয় আমি বলেছিলাম, মানে মনে মনে বলেছিলাম যেটা এটাকে বোধহয় রক্ত, তখন ঝগড়া চলছিল, হ্যাঁ, যে এটাকেই বোধহয় রক্ত বলে। দাদাভাই আজকে ফোন করছে না, বা দাদাভাই তখন একটু রাগ অভিমান চলছিল, কিন্তু আজকে আমার ছেলেটা অসুস্থ, হ্যাঁ, কিন্তু ওরা মিস করছিল। তাই এখানেও মাও হয়তো বড় ছেলেকে দেখার পর একটা আস্থা পেয়েছে যে আমি হয়তো এখন মিশতে পারবো। ঠিকই কল্পনা সেরকমভাবে রান্না বান্না করেই শাশুড়িকে দিল। এটা কল্পনা যখন কল্পনার সাথে থাকতো খেত, তখন দেখেছি আমি 2 থাল এরকম করে ভাত বেড়ে সব সবজি দিয়ে দিত। আমার তো অবাক লাগতো, সবজি তো কম বেশি লাগতে পারে বা ভাত তো একটু লাগতে পারে, কিন্তু ওরা শ্বশুর মশাইকে আর ইসেকে ভাত দিয়ে আসতো। যদি ওরা না খেতো তাও ঢেকে দিয়েও চলে আসতো। তারপর জিজ্ঞেস করছি বোধহয় কোনো ভিউয়ার্স, উনি বলেছে এটা আমাদের মানে ওদের বোধহয় নিয়ম, বড়দের আগে থালা সাজিয়ে দিয়ে, মানে গুরু ব্যক্তিকে থালা সাজিয়ে দিয়ে তারপর ওর ছেলেকে খাবার দিতে পারতো, ও তো পরেই খেত। তো কালকে ভিডিও দেখলাম যে সেই জিনিসটাও আবার করেছে। যাই হোক, মা একটা জায়গা খুঁজে পেয়েছে। উনি ভুলভাল কাজ করবেন, উনি আবার 2 দিন পরে কল্পনার সঙ্গে কথা বন্ধ করে দেবেন, আবার প্রিয়ার ঘরে যাবেন। উনি এটা খেলা, মানে ও যে বলে যখন বাড়িতে ঝগড়া থাকে না, শুধু উনি না, বাড়ির দেখবেন অন্যান্য যারা বা অন্যান্য শাশুড়িরাও এই সুযোগটা নেবে। 2 যার মধ্যে ঝগড়া, তো এটা বেশি খারাপ, এটা বেশি ভালো, এই তালাতালি কিন্তু করে। ওই তরকারিতে নুন হলদি জিরের গুঁড়ো দিতে সবাই ভালোবাসে। এটা শুধু ওদের বাড়ি বলতে না, যে কোনো বাড়িতেই। তার জন্যই তো মানুষ প্রকাশ্যে আনে না, বা মানুষ যখন বুঝে যায় নর্মাল ফ্রেন্ড সার্কেল, যে আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি ওই একটা সার্কেল, ওই একটা মহিলাকে আমি লাইক করি না, তখন দেখা যাবে ওই মহিলার সম্বন্ধে এসে ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা যা কিছু হোক আমার কাছে বলবে, কারণ তাতে আমি খুশি হব। আবার আমার সঙ্গে মিথ্যে কথা গিয়ে তার কাছে তাতে সে খুশি হবে। এগুলি আমাদের কমন ফান্ডা এবং কমন ইসে। তো তবে কল্পনা এই জিনিসটা করাতে আমার একটু ভালো লেগেছে, যে হ্যাঁ এই জিনিসটাও দারুণ। সেই বড় ছেলের বাড়িতে তার মার জায়গাটা ঠিক রাখা হয়েছে, যে মাই হয়। এবার আসছি ওই একটা কথা যেটা ওই ভিডিও নিয়ে বলেছিল, যে ভিডিওটা কি করে ভিডিওটা র ভিডিও দিয়ে দেয়, ভিডিওটা এভাবে মানে নিচে থেকে ধরে বোঝা না যায়। তো সেখানে দাঁড়িয়ে কল্পনা বলেছে যে ভিডিওটা এভাবেই করে। সবাই জানে ব্লগার যখন হাতে মোবাইল থাকবে, হাতে ক্যামেরা থাকবে, ভিডিও ধরার ভঙ্গিটা এরকম, মানে ওর হাফ থাকে। এটা অনেকের ক্যামেরা ধরা ভঙ্গি একটা আছে। আর যদি ক্যামেরা লুকিয়ে রাখতে হতো, তাহলে কি করে আমরা প্রিয়ার হাজব্যান্ডের মুখ এবং প্রিয়ার ছেলের মুখ দেখতে পেতাম? কারণ সেই মুখটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পেয়েছি, ও দেখিয়েছে। তার মানে, আর প্রিয়া যেহেতু নিজে একজন বড় ব্লগার, আমরা ওই সাপের হাঁচি বেঁধে চেনে মোবাইল দেখে। ইনফ্যাক্ট যখন আমরা মেট্রোতে বা কোনো জায়গায় বসি, কে মোবাইল ভিডিও করছে
আর কে এমনিতেই ক্যামেরা ধরে আছে দেখলে কিন্তু বোঝা যায়। তাহলে কল্পনাও একটা ব্লগার, সেখানে তার ক্যামেরাটা নিশ্চয়ই বোঝা গেছে, যদি কেউ বুঝে না যায় তার অজ্ঞতা। এখানে একটা প্রশ্ন অনেকের মনে যে কে বলেছিল, কারণ এই 3 দিন যে এসেছে, আসার পর 3 দিন ঘরে ছিল, 3 দিন মানে কি, একদিন তো হাফ ডে চলেই গেছিল, তারপরে একদিন কীর্তন দিন, তারপরের দিন ছিল, তারপরের দিন সকালেই চলে গেছে। সেখানে যে তুমি যাও, তোমার এখানে আর কোনো দরকার নেই, এরকম একটা কথা উঠেছে। কে তোমাকে বলেছিল যে তোমার এখানে দরকার নেই? সেটা অনেকে, আমিও ভেবেছিলাম হয়তো মানে প্রিয়াটা কেউ বলেছে কিনা, কিন্তু সেখানে কল্পনা ক্লিয়ার করে দিয়েছে এটা কল্পনা কথা না গুছিয়ে বলতে পারে না। ও বলল যে না, বললো তুমি যাও, তোমার কোনো দরকার নেই। বলতেছিল যে হাজব্যান্ড বললো যে না তোমার এখানে দরকার নেই, এখন তো বাবা শুধু লিকুইড খায়। হাজব্যান্ড কেন বললো দরকার নেই? কারণ এখানে থাকা মানেই দুই যায় আবার ঝগড়া, পারিবারিক এরকম একটা সমস্যার মধ্যে দুই ছেলে যেখানে মানে বাচন মরণ লড়াই করছে, সেখানে দুই বউয়ের আবার ঝগড়া শুরু যাবে। আর ওখানে শুধু জুসি উনি খাচ্ছিলেন অল্প একটু পরিমাণে বোধ হয়, সেটা নিয়ে কল্পনা আবার একটু বললো যে যখন আমার কাছে ছিল তখন একটু পর পরে খাওয়াতে দিতে লাগতো, কিন্তু লাস্ট মোমেন্টে তো এরকমই হয়, লাস্ট মোমেন্টে মানুষ তো এইটুকুনি খায়, কারণ উনি ওনার লেট্রিন কিছুই হচ্ছিল না, সেরকম চলছিলেন ওই বাইরের থেকে অক্সিজেন নিয়ে না, খাওয়াটাও যাচ্ছিল সেই রাইস টিউব দিয়ে, সেখানে অল্প লিকুইডটাই গেছে। তো কিন্তু কল্পনা যখন ভিডিও করবে ক্লিয়ার কথাটা, এমনি তুমি কথা বলো ধীরে ধীরে, ঝিমিয়ে কথা বলো, ধীরে কথা বলো। সেখানে বলবে এখন এটা আমার নেচার, আমার কথা বলার স্টাইল এটা, আমি বড় হয়েছি এটা, আমি সেটাও জানি। প্রত্যেকটি মানুষ কথা বলার একরকম ধরন। আমি যখন কন্ট্রোভার্সি করি তখন আমার সহকেটার একটা সময় বলতো তুই কবিতা যেমন করে বলিস, কন্ট্রোভার্সি করিস কবিতার মতো করে, আমিও তখন খুব ধীরে কথা বলতাম, তারপর একটু হয়তো এখন স্পিডে বলি, কিন্তু এটা নেচার। কিন্তু সেখানে দাঁড়িয়ে কথাগুলি যখন বলবে, যেটা নিয়ে বলবে ক্লিয়ার কাট বলবে, ভয় তোমার দিচ্ছ বুঝতে পারছি বাড়িতে, কিন্তু তারপর তুমি বলবে যে আমি বলেছি আমি কোনো কাজ করবো কিনা, কিন্তু আমার হাজবেন্ড বললো যাও এখন এখান থেকে, যাও এখান থেকে কথাটা ক্লিয়ার করবে। দীপালিও কথাটা ক্লিয়ার করেনি বলেই কিন্তু কথা উঠেছে। তোমরা যেটা বলবে ক্লিয়ার কাট কথা বলবে যে হ্যাঁ ও আমাকে এটা বলেছে, কারণ সেরকম কাজ নেই, একটুখানি জুস তো খায় তো ওরা করে দিচ্ছে। সেখানে একের ঘরে গিয়ে আরেকজন মাতব্বরি করা যায় না, যেখানে দুই জায়ের মধ্যে এইরকম সম্পর্ক, সেখানে ওই যা জুস বানাচ্ছে, আমি গিয়ে এখন বললাম যে না আমি জুসটা করে দেই, চালা ডালি সিদ্ধ করে গলিয়ে ফুলে কিছু করলো, সেখানে গিয়ে দাঁড়াও আমি খাইয়ে দেই, তাহলে একা বলবো ওই তো আমি কাজটা করেছি, আমার কাজের জন্য নাম ভাঙাতে এসেছে বা নাম ধরতে এসেছে, সেটা একটা কথা হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে না যাওয়াটাই ভালো ছিল, ঝগড়ার টাইম যেহেতু চলছিল। আচ্ছা, এখানে অনেকে লিখেছো, আমাকেও লিখেছো যে আচ্ছা ওদের দুজনের মাঝে পারলে আপনার মিল করিয়ে দিন, ঝগড়াটা করাবেন না, দুজনের মাঝে ফাটল। শুনুন, দুজনের মাঝে ঝগড়া মানে ফাটল বড় করার আমরা কেউ নই। 2021 থেকে ওদের ঝগড়া চলছে, ওরা একজনের ঘরে বাচ্চা হলে আরেকজনের আতুর ঘর নিয়ে খোঁচাখুচি করে, ওদের স্বভাব ঝগড়াটা। হ্যাঁ, আপনারা কি ভাবছেন এই শ্রাদ্ধের পরে সব ঝগড়া মিটে যাবে? না, এই শ্বশুর মশারি কাহিনী আজ থেকে 10 বছর পরে, তখন যদি আমরা কেউ নাও থাকি, ওই যখন বাবা অসুখ হয়েছিল, ওই তুই কম্বল যে পাঠিয়েছিলি, ওই তোর ঘরে 21 দিন ছিল, ওই তোর ঘরে 4 দিন ছিল, এটা তখনও হবে। তার মধ্যে প্রিয়ার ঘরের ভিউয়ার্সরা গিয়ে লিখছে যে তোমাকে আর ভিডিও দেওয়ার দরকার নেই, এটাই হচ্ছে মূল কারণ। তুমি ভিডিও দাও, কল্পনা ভিডিও দেবে পরে যখন শ্রাদ্ধরান্তি হয়ে যাবে, যেখানে প্রিয়ার অধিকারের জায়গাটাও নেবে না, সেখানে কল্পনা ফ্ল্যাটে ভিডিও দিয়ে, কল্পনা এখানে রান্নার ভিডিও দেখতে, তার থেকে আপত্তি নেই। কিন্তু শ্বশুর বাবার কাজের ভিডিও বা শ্বশুর বাবার জন্য করেছে ভিডিও এবং কমেন্ট বক্স, কল্পনার এখন যেটা প্লাস পয়েন্ট সেটা কমেন্ট বক্স। কল্পনার কমেন্ট বক্সে এত পজিটিভ কমেন্ট কখনোই দেখা যায়নি। কল্পনার কমেন্ট বক্স ছিল নেগেটিভে ভর্তি, আর সবাই জানে কল্পনাকে চাপ দিলে, কল্পনাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি করলে কল্পনার একটু হলে মাথা ব্যথা করে, একটু হলে বাসে চললে মাথা ঘুরায়, একটু কাজ করলে শরীর খারাপ লাগে। এই বয়সে এই অবস্থা, যে পুইডুগা কাটতে বলো না, পুইডুগাতে খেলে ওরা তো ইডুকেসিটা আছে, ব্যথা হয় না হয় ওর জন্য খেলামই, এরকম করে বলছিল। তো এইগুলি আমরা জানি, এইটুকুন কাজ করলে ওরকম না, কাজ করবে কিন্তু ওর শরীরটা ওর দেয় না। আর একটু স্থির, অনেক আছে সাংসুং প্রিয়া একটা কম্বল 3 বার ধুতে পারবে, পেটে ব্যথা হবে ওরও, কোমর ব্যথা হবে ওরও, তো বাচ্চা হয়েছে ওরও কষ্ট, কিন্তু বাট ও করে নেবে। সেখানে কল্পনা কিন্তু পারবে না, কল্পনা ওইটাকেই ধীরে ধীরে ধুবে। কাজের একদিন দেখলে বোঝা যায়। অনেকে আমাকে বলছো না যে কি করে তুমি বুঝলে তৃণা সাহা একটা বাচ্চা মেয়ে, তৃণা সাহা কিভাবে লিখছে, লেখার ধরন, একটা এইজ, একটা গ্যাপ,
বোঝা যায়। এক্সাক্ট এইজটা না বোঝা গেল, যখন ইংলিশ লিখতে যাবে, হ্যাং করতে যাবে, বোঝা যাবে সে কতটা ভুলভাল লেখে, কতটা শুদ্ধ লেখে, কতটা হোয়াটসঅ্যাপ ইংলিশ লেখে, কতটা নর্মাল ইংলিশ লেখে। ঠিক আছে, যেমন কল্পনা অনেক জায়গাতে ইংলিশ ওয়ার্ড লিখলো স্পেলিং মিস্টেক থাকে, কারণ কোথাও না কোথাও স্পিডে লিখতে গেলে একটু ভুলভাল করেই থাকে। সেখানে অনেকেরই বলছে তোমাকে এই সময় ভিডিও দিতে লাগবে না, তুমি শ্রাদ্ধবারের ভিডিও ছাড়া পরে ভিডিও দিও, এখনই 13 দিনের কাজটা পরে ভিডিও দিও। 13 দিনের মধ্যে আজকে বোধহয় 8-9 দিন হয়ে গেছে, ও বোধহয় 8-9 দিনের মধ্যে একটা ভিডিও ছেড়েছে, তারপরও বলছে তুমি ভিডিও দিও না। কেন? বাসি ভিডিও দেও, বাসি ভিডিও দেখ। যে কল্পনা লিখেছে না বাসি ভিডিও দেবে, বলছে দেখ বাসি ভিডিও, কেন দেবে না? ও পুরো শুট না করলেও, পুরো শুট করতেও পারবে না, কারণ বাড়িতে অনেক কাজ থাকবে, এই সময় ধোয়া থাকে, আর করলেও করতে পারে, কারণ অনেকটা ও কিন্তু ওই দিন থেকে অনেকটা, কারণ ওর দিদি গেছে, ওর বাবা গেছে, ওর ভাই গেছে, এগুলোকে দেখাতে লাগবে ওরা গেছে কি নিয়ে গেছে, কারণ না হলে একসময় কথা হবে ওরা কি নিয়ে এসেছিল, কি দিয়ে গেছে, কারণ ওদেরকে তো ছিঁড়ে ফেলেছে যে ওরা আসেনি, ওরা কিছু দিয়ে যায় নাই, তাই ওরা কি দিয়ে গেছে কি না দিয়ে গেছে তোকে দেখাতে লাগবে। কিন্তু কল্পনার এই সময় ভিডিও দেওয়াটা সহ্য হবে না কারণ একটাই, এই সময় ভিডিওটা দিলে ওই দিকের যে ভিডিওর যে রেভিনিউটা কম হয়েছে, তারপরে তো কল্পনা পরে দিচ্ছে ভিডিও, সঙ্গে সঙ্গে ভিডিও দিতে থাকে। দেখো এটা আমি রান্না করেছি, একই সঙ্গে একই রকম ভিডিও হলে কিন্তু রেভিনিউতে টানা হ্যাচড়া পড়বে। তো কল্পনা ভীষণ ধীরে বলে, ধীরে কথা বলে, আর কল্পনাকে চাপ দেওয়াটা খুব ইজি, আর সেই চাপের ফলে কল্পনা চাপ সব দিক দিয়ে একটা চাপ থাকে, যেহেতু ওর চ্যানেল ছোট, ওর ভিউয়ার্স মানে সাপোর্টিভ ভিউয়ার্স কম, বড় চ্যানেলের সাপোর্টিভ ভিউয়ার্স প্রচুর, ওরা গিয়ে কল্পনাকে অলরেডি চাপ দিতে শুরু করে দিয়েছে, তুমি ভিডিও দেবে না, তুমি নাকামি হ্যান ত্যান, এইসব কথা দেখলে কল্পনার শরীর খারাপ হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। হলে পরে যদি বরের কাছে নালিশ করে, বর বলবে তোমার ভিডিও দেওয়ার দরকার নেই, তুমি ওয়াইটি ছেড়ে দাও, তোমাকে ওয়াইটি করতে হবে না, অসুস্থ শরীরে কাজ করতে হবে না। মুশকিল তো অনেকটাই, আর এটা জানে বলেই ওকে প্রেশারাইজ করা হয়, এই তুই কমেন্ট বক্স খুলবি না, এই তুই ভিডিও রোজ দিবি না, এই তুই বাসি ভিডিও দিচ্ছিস, যাতে এই ভিডিওগুলি সার্কুলেট করতে না পারে। কারণ একটা মেয়েকে একবার চাপ দিয়ে আরাম পেয়ে গেছে, বারবার চাপ দিয়ে ওর মুখটা, কল্পনা কোনোদিনই কিন্তু প্রিয়ার জায়গা নিতে পারবে না, কল্পনা কোনোদিনই প্রিয়ার মতো বড় ইউটিউবার হতে পারবে না, প্রিয়ার মতো লাখ লাখ টাকা রোজগার করতে পারবে না, প্রিয়ার মতো হার্ড ওয়ার্কার, প্রিয়া প্রচন্ড হার্ড কাজ করতে পারে, তার মধ্যে লোকে বলছে ও 2 বাচ্চা নিয়ে কাজ করেছে, ওর ছেলের 1 ঘন্টা স্কুল। এটাই আমারও প্রশ্ন, এত কষ্ট করে স্কুলে গেছে এসেছে, আশা করছি এখন যখন শ্বশুর মশাই নাই, এখনো ফ্ল্যাটে আবার যাবে, আমি লিখে দিতে পারি ওর সেই ফ্ল্যাটটাই ভাড়া হয় নাই, আর ফ্ল্যাটে যদি না যায়, যদি বাড়িতে থাকে, ওর গাড়ি আছে তাই না, তাহলে গাড়িতে যাবে, সারাদিন ব্র্যান্ড প্রমোট, নিজেই বলছে 5টা ফেসবুক থেকে টাকা পাই, ইনস্টাগ্রাম থেকে টাকা পাই, নিজেই বলেছে। তাই যদি হয় তাহলে ছেলের জন্যই তো রোজগার, ছেলের জন্যই তো একটা মা আঁচল পেতে ভিক্ষা চেয়েছিল, আশা করছি সেই ছেলেকে বাসে না গাড়িতে, কারণ মানুষের কাছে টাকা চাওয়ার আগে মানুষ নিজের ঘরের জিনিসগুলি বিক্রি করে, এটা আমরা অনেকে ভিডিওতে বলেছিলাম। তোমার গাড়ি আছে, তোমার বাড়ির সামনে জমিন আছে, তখনও বলেছিল এই জমিনের থেকে কত টাকা এবার পাবো, এখন বলছে এই জমিনে আমরা কিছু এখন যে নিউ কন্টেন্ট আনবে, এটা ভেবে রেখেছে এই জমিনে নতুন করে কিছু একটা করবে। দেখবে প্রায় সময় কাপড় সাজাতে বলে এই জমিনটা দেখছো না, এই যেখানটায়, এখানটা এখন কিছু একটা করবো, মানে ও কন্টেন্ট ভেবে রেখেছে। সেটা থাকলে এই কন্টেন্ট ভাবতে পারতো না, ওই একই থোর বড়ি খাড়া বড়ি থোর, ওর তো নিত্য নতুন কন্টেন্ট লাগবে, তো সেই কন্টেন্টের জন্যই কিন্তু বাড়িতে এসেছে। ছেলের ভালো যদি চাইতো, হ্যাঁ শ্বশুরের জন্য এসেছে, এখন তো শ্বশুর নেই, থালা কাটার ঘর বাড়ি দিলে আশা করি এখন তাহলে ফিরে যাবে। হ্যাঁ, আর যদি ফিরে না যায়, ছেলের আরামটাই মূল আরাম হবে, এবং ছেলের আরামের জন্য নিশ্চয়ই বাসে করে আপ ডাউন করাবে না, অবশ্যই গাড়ি করে আপ ডাউন করে, কারণ ছেলের জন্যই তো সব কিছু তাই না, ছেলেদের সন্তানের জন্যই, সন্তানের ভালোর জন্যই তাই না। আর শাশুড়ি মাও দেখা যাক কতটুকুন ওর সাথে থাকে, কদিন থাকে, কতদিন খায়। যারা বলছো শাশুড়ি মাকে কি একা ঘরে রেখে যেতে পারবে, খুব ভালো করে পারবে। শাশুড়ি মা এখনো নিজে রান্না করি এতদিন খেয়েছেন, আগেও উনি খেতে পারবেন। আর তেমন কোনো অসুবিধা হলে, অসুস্থ যদি সত্যি যখন ঠাকুর না করুক, তখন দেখা যাবে, কারণ এটাতে এক্ষুনি অসুস্থ হবে বা আরো 2 বছর পরে হবে না এমন কোনো গ্যারান্টি তো নেই, সুস্থ থাকতে পারে। কেন ডায়াবেটিক অনেকদিন ধরেই উনি ডায়াবেটিক, নতুন ডায়াবেটিক না, 2021 থেকে উনি ডায়াবেটিক, ঠিক আছে। তো তারপর তো উনি 25 পর্যন্ত ভালোই আছেন। তো শ্বশুরমশাইয়ের স্ট্রোকও 2021-এই হয়েছিল, 25-এ সে ডিটোরেট করেছে, তখন দেখা যাবে। শাশুড়ি মা ডায়াবেটিক হলেও
উনি চলাফেরাতে করছেন, চাকরি করতে পারছেন। তো সেখানে এক্ষুনি কোনো একটা মানে যে আমি চলে আসলাম ফ্ল্যাট ছেড়ে, আর প্লাস ওদের ঘর 30 মিনিটস 35 মিনিটস, প্রয়োজন হলে একবার অভি এসে দেখভাল করে যেতেই পারে দিনে, কিন্তু তাতে ছেলেটার তো কষ্ট হবে না, বাচ্চাটার তো মেইন, মূল তো বাচ্চা বড় ছেলে। আর যারা বলছো আমরা ঝগড়া লাগাচ্ছি, আমরা আলাদা করছি না, ওরা কোনোদিন মিল হয়নি, মিল হবে না। নাহলে কোনো বাড়ির একটা মানুষ এরকম অসুস্থতা থাকলে এইভাবে ঠেলি ঝগড়া করতে পারে না, কারণ এরা কন্ট্রোভার্সি নিয়েই থাকে। আতুর ঘর নিয়ে কন্ট্রোভার্সি, কাশ্মীরের যুদ্ধের শুরু হওয়ার আগে কন্ট্রোভার্সি, তারপরে এর আগেও কন্ট্রোভার্সি। আর কাউকে যদি না পায়, মানে শাশুড়িকে নিয়ে কিছুটা বলে দিল, যদি কাউকে না পায় তাহলে নিজের বর নিজের স্বামীকেই মাতাল বলে ছেড়ে দেয় মার্কেটে, যে না আর কেউ কাকে খাবো, একে খাই তাকে খাই পেলে, না হলে তো নাচেই নেগেটিভ কমেন্ট। আমাকে নেগেটিভ কমেন্টে এমন একটা প্রশ্ন করেছে, আমাকে নেগেটিভ কমেন্টে এমন কথা, 1000টা পজিটিভ কমেন্টের মধ্যে যদি একটা নেগেটিভ কমেন্ট থাকে, সেই নেগেটিভ কমেন্টটা নিয়েই কথা বলতে থাকে। শোনো, এরা অনেক বেশি বুদ্ধিমতী, আমাদের মতো আমরা ইমোশন নিয়ে চলি, ওরা ইমোশন নিয়ে চলে না। 2022-এ ভিডিও করে আমি বলেছিলাম যে প্রিয়া কোনোদিনও বিএমটি করাবে না। কারণ 22-এ যখন প্রিয়া ওই পুনের ব্যাপারে কথা বলছে, তখন আমি বলেছিলাম যে 22-এ আমি নিজে পুনেতে ছিলাম, আমি বলেছিলাম হ্যাঁ ঠিকই বলেছো, পুনেতে এই হেমাটোলজি ডিপার্টমেন্টটা, এই ব্লাড কানেক্টেড ডিজিজের ব্যাপারটা ভালো, রিসার্চ ভালো চলছে। তারপরে কি করলো, 2022-এর নভেম্বর ডিসেম্বরে আমি ভিডিওটা করেছিলাম। তো 2000 নভেম্বর ডিসেম্বরে কিন্তু ও কিচ্ছু করেনি, 23টা পুরোটা বসেছিল। 24-এ গিয়ে হঠাৎ করে মনে পড়লো যে এইবার কি 23শে ডিসেম্বরে যে বিএমটি করার আগে সেকেন্ড অপিনিয়ন নেবে ও দিল্লি থেকে। ঠিক আছে, নিতেই লাগে, যে কোনো ডাক্তারের সাথে কোনো ব্যাপার, এত বড় ব্যাপার বা নর্মাল ব্যাপার হলো সেকেন্ড অপিনিয়ন নিতে লাগে। ও সেকেন্ড অপিনিয়ন নিয়েছে, নেওয়ার পর ও মোটামুটি ও জানতো বিএমটি করাবে না, ও জানতো। 2022-এর আমার ভিডিওগুলো দেখতে পারবেন, বা যারা ওকে অনেক দিন ধরে আপনারা চেনেন, যারা বলেন আপনি দেখেননি, দেখেছি। 2022-এ আমি ভিডিও করে বলেছিলাম ও মানে পুনেটা খুব ভালো, তুমি ভালো ডিসিশন নিয়েছো বিএমটি না করে পুনেতে। 2023-এ ডিসেম্বরে এসেছিল দিল্লিতে, আসার পর বিএমটি করাবে, ডাক্তার বলেছে এত তাড়াতাড়ি মানে বয়স হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি বিএমটি করা তত তাড়াতাড়ি ভালো, তাকে এই বছরই ওর 6 হয়ে যাবে, তো এনিহাও 7-এর আগেই বিএমটি করাতে লাগবে, তাই ও আঁচল পেতে ভিক্ষা চাইলো। কিন্তু রিমি রূপার মা যে চোখে আঙ্গুলে দেখিয়ে দিল ওর মেয়েটা কিন্তু 10 বছর হয়ে গেছে, কিন্তু রিমি রূপার মা না, তারপরও আরো 2জন বিএমটি করিয়েছে। রিমি রূপার মা চ্যানেল থেকে দেখতে পেয়েছি, এদের কিন্তু কারো না আছে ফেস ভ্যালু, না আছে গাড়ি বাড়ি, না আছে টাকা পয়সা, তারপরও কষ্টে মষ্টে যা কিছু আছে সব কিছু বিক্রি বাট্টা করে যেমন তেমন করে অ্যাটলিস্ট ভগবানের কৃপায় আরেকজনে বিএমটি করেছে। আরেকটা ছেলে যার কিনা ব্লাড ক্যান্সার হয়েছিল, সে বিষয় পৃথিবীতে নেই, তার বাড়ির লোকও কিন্তু সব কিছু শেষ করে তারপরেই ওরা অ্যাপেলোতে পরে গেছিল, তারপরে ওরা বলেছিল কিছু হেল্প করে, যখন কিনা ওরা অলরেডি 1 বছর ট্রিটমেন্ট করিয়েছে, 1 ইয়ার ট্রিটমেন্ট করিয়েছে এরকম একটা ব্লাড ক্যান্সার একটা পেশেন্টকে। তারপর যখন অ্যাপেলো থেকে পার ডে 3 লাখ 4 লাখ করে অ্যাপেলোতে ভর্তি করানোর পর, তারপর আজ সেই বাচ্চাটা পৃথিবীতে নেই। 5 ভাই বোনের বোধ হয় না, 4 বোনের 1 ভাই এরকম। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে এসেই বলল আমি বিএমটি করাবো। তারপর যখন আমি তখনও চ্যালেঞ্জ ছুড়েছিলাম 2024-এ যে ও বিএমটি করাবে না, ও 6 মাস 5 মাস পিছিয়ে ছিল, তখন ওর ঘরে ভিউয়ার্স লিখেছিল দিদি এত নিষ্ঠুর হয়েন না, 6টা মাস সময় দেন, দেখেন না 6 মাসের মধ্যে করান, তারপরে না আপনি ভিডিও করেন। তারপরে আমি ভিডিও করে ছেড়ে দিয়েছিলাম, যদিও আমি শিওর ছিলাম ও পুনে ট্রিটমেন্টে করাবে। তারপর ঠিক সেই 2024-এ গিয়ে, কারণ একটা মার মন কখনোই রিস্ক নিতে চায় না যখন সে জানে তার পুনের ট্রিটমেন্ট অতটা ভালো, সেখানেও গট আপ ম্যাচ খেলেছে। পুনের ডাক্তার কি নাম বলো, কি নাম ডাক্তার দেখিয়েছে, সবকিছু দেখিয়েছে। ডাক্তারের নাম বা অন্য জানতে গেলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, তখন আবার সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলে বসেছিল, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে নক করো। কেন? যেখানে রিমি রূপার মা অ্যাপেলো ডাক্তারের মতো ডাক্তারের চেহারা দেখিয়ে না, ইন্টারভিউ পুরো দেখিয়ে, কথা পুরো দেখিয়ে ভিডিও করে ছেড়ে দিল। রিমি রূপার মা অর্ধেক প্রিয়ার মতো শিক্ষিত না, প্রিয়ার মতো ফেস ভ্যালু নাই, প্রিয়ার মতো কিছুই নাই, দেখিয়ে দিল। সেখানে দাঁড়িয়ে প্রিয়া ডাক্তারের নাম টাম ওইগুলি বলেছে, বলেনি তা না, কিন্তু খোলাসা করে বলেনি। খোলাসা করে জানতে গেলে ওর সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেল, পয়েন্ট টু বি নোটেড, নট হোয়াটসঅ্যাপ নাম্বার, চ্যানেলে গিয়ে নক করো। তাহলে এই জিনিসগুলি, এই যে খেলাগুলি একবার না বহুবার করেছে। তোমরা যারা বলছো না আপনি তো জানেন না, শোনো আমি জানি, কিন্তু আমি ভিডিও করে এগুলি বলতে চাই না।
আর করেছি কিনা বলেছি কিনা 2022, কারণ আমি নিজে তখন পুনেতে ছিলাম, এবং তখন আমি ইনফ্যাক্ট যখন প্রিয়া দিল্লিতে এসেছে বিএমটির কি রেশিও, আমি ওইটা নিয়েও ভিডিও করেছিলাম যে হ্যাঁ দিল্লিতে ফর্টিস হসপিটালে বিএমটির পেশেন্টরা যথেষ্ট ভালো হয়, কস্ট তো আছে, কিন্তু ওরা সাকসেস রেট হাই, তাহলে প্রিয়া ডিসিশনটা ভুল না। দিল্লিতে যদি প্রিয়া বিএমটি করায় তখন প্রিয়া আবার বলছিল গভর্নমেন্টে করাবো না প্রাইভেটে করাবো, গভর্নমেন্টে করাবো না প্রাইভেটে করাবো। তো আমার গভর্নমেন্ট সম্বন্ধে আইডিয়া নেই। ফর্টিসে গেলে পরে আমি হসপিটালে যাওয়ার পর দেখলাম রেশিও দেখিয়েছিল, জিজ্ঞেস করলাম আমি ডাক্তারের সঙ্গে কথা বললাম ফর্টিসে হোয়াট ইজ দ্য রেশিও, হ্যাঁ সাকসেসফুল রেট অফ বিএমটি পেশেন্ট। তো ডাক্তার আমাকে মানে ওখানে যে বসা ছিল উনি আমাকে দেখালেন কাগজটা, ইয়েস কোয়াইট গুড। তো ওটা নিয়ে বলছিলেন যে প্রিয়া ডিসিশন ঠিক আছে, বিএমটি করাচ্ছে ঠিক আছে, সবসময় মানুষের নেগেটিভ করাটা ঠিক না। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম এটাও বলেছিলাম, ওই ভিডিওতেই বলেছিলাম বিএমটি করুক, প্রিয়া কোনো দিন বিএমটি করাবে না বলেছিলাম। তখন আমাকে অনেক থাপ্পড়, কি করে আপনি অ্যাডভান্স বলতে পারেন, যদি ও করায় তখন আপনি নাক মুখ কাটবেন, তো এরকম করেও বলেছিল। ঠিক যেমনি এই দুই জায়ের মিল পুরো কন্ট্রোভার্সি, কেন পুরো পৃথিবী শেষ হয়ে গেল। এখন না, যখন ওরা দুজন লাঠি নিয়ে হাঁটবে তখনও ঝগড়া করবে, কারণ ইন্টারনাল প্রবলেমটা অনেক দূর। একজন ভাবছে আমি শিক্ষিত বেশি, আমার বর সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করে, আমি সুপিরিয়ার। আরেকজন ভাবছে আমি একটা বিশাল বড় ব্লগার, আমার রোজগার অনেক বেশি, আমার অনেক বেশি ইনকাম, আমার সোসাইটিতে আমার দাম বেশি, সোশ্যাল প্ল্যাটফর্মে আমার দাম বেশি। তাই এই যে ইগোর লড়াই, অ্যাটিটিউডের লড়াই, তার থেকে বড় কথা যাদের মান সম্মানের কোনো ভয় থাকে না, তাহলে শাশুড়িকে নিয়ে এই কথাগুলি সোশ্যাল প্ল্যাটফর্মে না বললেও হতো। কারণ শাশুড়িকে লোকের চোখে ছোট করতে হবে, শাশুড়িকে নিয়ে কি নক্কারজনক কথাবার্তা লোকে বলছে। দিনের শেষে আমরা কিন্তু শাশুড়িকে মা বলি, শাশুড়ি খারাপ হতেই পারে, শাশুড়ি বইয়ের ঝগড়াটা কমন থিং। তাই বলে সোশ্যাল প্ল্যাটফর্মে ছোটটা না করলেও হতো, আর একবার না, এর আগেও বহুবার ছোট করেছে। শাশুড়িটা ভালো আমি একবারও বলবো না, বাট সোশ্যাল প্ল্যাটফর্মে একটা লোককে ছোট করা, সে আমার স্বামীর মা, তার পায়ে আমি হাত দিয়ে প্রণাম করি। পাবলিক ওর কাঁধে বন্দুক রাখে নাই, বল তো শাশুড়ি যত্ন করছে না বললেই হতো। মা গেছে কোনো একটা কাজে গেছে, দেখা যাক মা কবে আসলে পরে বলবো, জিজ্ঞেস করো না, আমি জানি না মা কবে আসবে, মা ওখানে কিছু কাজেই আটকা পড়েছে, পাবলিক বললো না, কি গো আসতে পারে, একবার দুবার লিখলো হলো, একবার দুবার বললো, আমি এটা অস্বীকার করছি না। তোমরা নেক্সট টাইম তোমরা বারবার জিজ্ঞেস করো, দেখা যাক না মা কবে, দেখবেই তো, আসলে পরে তো দেখবেই মা আটকে পড়েছে, কিছু একটা চলছে, কোনো বললেই হতো। অত কেউ এইভাবে বন্দুক ধরে হাই বল 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 করে কেউ বললো না হলে, কিন্তু ওকে ছোট করতে হবে, শাশুড়িকে ছোট করতে হবে, তার জন্য এগুলি করেছে, আর সেটার প্রমাণ তো আমরা পেয়েই গেছি। তাই এই যে বললাম, ওদের দুই জায়ের ঝগড়া সারা জীবন থাকবে। তো প্লিজ আমাদেরকে দায়ী করবেন না ওদের দুজনের ঝগড়ার জন্য, বোঝাতে পারলাম। আর তৃণা সেন কি করে ইয়াং গার্ল হলো বলে দিলাম, ওর স্টাইল অফ রাইটিং, ও যেভাবে ইংলিশগুলি লেখে বোঝা যায়, একটা ইংলিশ অনেকভাবে লেখা যায়। এখন সে ইয়াং গার্ল মানে এইজটা তো আমি বলতে পারি, ডেট অফ বার্থ আমি দেখিনি, মেবি 22-30, ওটা কারণ ও আমাকে আন্টি ডেকেছে, আরও একজন ক্রিয়েটারকে, আপনি আমার থেকে অনেকটা বয়স্ক, আপনাকেও আন্টি করে বলছি, তাই আন্টি ডাকা মানে এক্সাক্ট এইজ বোঝা যায় না, কিন্তু মোটামুটি বোঝা যায়। আর আমি ওই আন্টি ডাকাটাতে খেয়াল করিনি, আমি মানে ওটাকে আমি বেশি নেইনি, আমি নিয়েছি মেনলি ওর ইংলিশ স্কিল অফ রাইটিং। ওকে, I hope I make you people understand what I mean to say. কন্ট্রোভার্সি করতে করতে না একটু বুঝি খেলাটা কোথায় কোন জায়গায় খেলা হচ্ছে। আমি কোনোদিনই বলবো না কল্পনা হার্ড ওয়ার্কার, প্রিয়া হার্ড ওয়ার্কার না, প্রিয়া অনেক বেশি হার্ড ওয়ার্কার, কল্পনা হার্ড ওয়ার্কার নাই, বারবার বলেছি। কল্পনা ঝিমিয়ে কথা বলে, কাজও পরিষ্কার পরিচ্ছন্ন দুই যাই, কিন্তু কাজও খুব সুইফট করতে পারবে না, যেটা কিনা প্রিয়া করতে পারে। সুইফট ওয়ার্ডটা কিন্তু আমি ভুল বললাম, সুইফটলি করতে পারবে না। তো সেখানে এটা বোঝা যায় প্রিয়া কাজ করেনি বা প্রিয়া কর্মঠ না, আমি কি পাগলি কথাগুলি বলবো? কিন্তু যেই ভাবটা প্রিয়া দেখিয়েছে আর যেই ভাবটা পাবলিক দেখিয়েছে, উফ উফ, 2 বাচ্চা নিয়ে কাজ না, 2 বাচ্চা নিয়ে কাজ
4 দিন করেছে, শ্বশুর ছিল হসপিটালে, ও বাড়িতে ওর ফ্ল্যাটের কাজ করেছে, ওর পার্সোনাল কাজ করেছে, শ্বশুরের কাজ করেনি। হ্যাঁ, অসুবিধাটা কি হয়েছে, ওর বর সবসময় ওর সঙ্গে থাকে, আইদার ক্যামেরা ধরে বা কিছু কাজ সাহায্য করে, ওর বর থাকতো না, বরের কষ্ট হয়েছে, আপ ডাউন করেছে, ও বাড়িতেই থাকতো। বুঝতে পেরেছি? আশা করি পেয়েছি। চলো বাই।